চট্টগ্রামে ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। দুপুর 2:30টার দিকে ইপিজেডের 5 নম্বরের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে কাজে যোগ দিয়েছে বিমান ও নৌবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানায় 8তলা ভবনের 7ম তলায় আগুন লাগে। পরে তা অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো। ফায়ার সার্ভিস আসতে দেরি করায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয়রা। সেখানে কত শ্রমিক ছিলেন এবং কেউ আটকা পড়েছেন কিনা তা জানা যায়নি। 2টা বাজে অল্প আগুন দেখছিলাম, অল্প দেখতেছি আপনার পুরো ফ্লোর হয়েছে। ফ্লোর থেকে এখন আস্তে আস্তে নিচে নামতেছে। ফায়ার সেফটির লোকের আসতে দেরি হয়ে গেছে। প্রথম আসছে ছোট গাড়ি আসছে, ওরা ঠিক মতো কাজ করতে পারে না, বেদায় আগুনটা ছড়িয়ে গেছে। নিয়ন্ত্রণ যদি ফার্স্ট থেকে আনা হতো তাহলে আরো আগে নিয়ন্ত্রণ আনা যেত, কিন্তু আগুন লাগার পর তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা তখন ফুলভাবে করা হয় নাই। এই জন্য আপনার মনে করেন এত দূর পর্যন্ত আসা হয়েছে। এটাই আমাদের সর্বোচ্চ শক্তি যেটা আছে, সর্বোচ্চ প্রযুক্তি, সেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আগুন তো নিয়ন্ত্রণে আসবেই, এটা তো, কিন্তু কত দ্রুত আসবে সেটা এখনই বলার সুযোগ নাই, কারণ পুরাটাই দাহ্য বস্তু ভর্তি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম ইপিজেড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। দুপুর 2:30টার দিকে আগুনটি লাগে এবং এখনো পর্যন্ত এই আগুন জ্বলছে বলে জানা গেছে। কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে কিনা এবং কারখানায় কেউ আটকা পড়েছে কিনা কি জানতে পেরেছেন? হ্যাঁ, আগুনের যে লেলিহান শিখা সেটা কমেনি, বরং বেড়েছে। এবং এখন বলা চলে যে আলোচিত যে আগুন লাগা যে ভবন, অ্যাডামস ক্যাপের যে ভবনটা, সেটা আসলে পুরোটাতে আগুন লেগে গেছে আপনি দেখছেন। এবং এত বেশি আগুন লেগেছে যে এক ধরনের ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে তারা অসহায় হয়ে গেছেন। এক ধরনের আসলে বলা চলে যে তারা এখন যে পানি যেগুলি দিচ্ছেন সেগুলি একরকম আসলে দায়িত্ব পালনই করছেন বলা যায়, কারণ যে পরিমাণ আসলে আগুনের যে ভয়াবহতা ছড়িয়ে পড়েছে এবং পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আমরা প্রথমে 8তলা ভবনের 7 তলায় আগুন লেগেছিল। এরপরে আমরা বলে আসছিলাম 3টা ফ্লোর, এরপর 4টা ফ্লোর, এখন এরপরে আমরা দেখেছি পুরো ফ্লোরে আসলে পুরো ভবনেই 8 তলাতে আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এর পরে নিচে আরেকটা টিন শেডের বাড়ির মতো আছে, লম্বা কারখানা, সেখানেও আমরা দেখেছি উপর থেকে আগুন জ্বলতে আগুনের জ্বলন্ত টুকরো নিচে পড়ে সেই কারখানাতে আগুন লেগেছে। এবং এরপরে নিচের থেকে যে ওই 8তলা ভবনের নিচের থেকে আগুন লেগে পুরো ভবন ছড়িয়ে পড়েছে। এবং যেহেতু এখানে বিভিন্ন ধার্য পদার্থ আছে, যেহেতু টেক্সটাইলের কাজ চলছিল, ধার্য পদার্থ আছে, এই কারণে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী, পুলিশের, বিজিবির যারা কর্মকর্তা আছেন তারা সবাইকে সরিয়ে নিচ্ছেন যে কোনো সময় বিস্ফোরণের আশঙ্কায়। এবং আপনি নিশ্চয়ই দেখছেন কী ধরনের আগুনের লেলিহান শিখা কিভাবে জ্বলছে, সেদিকে যাওয়ার সুযোগ নেই। এবং এখানে যারা উৎসুক জনতা ছিলেন তাদেরকে অনেক আগে এখান থেকে সরিয়ে দিয়ে অনেক দূরে নিয়ে গেছে। এবং শুধুমাত্র আমাদের যারা গণমাধ্যম কর্মী আছে আমাদেরকেও অনেক দূরে সরিয়ে এনেছেন এবং তারা নিজেরাও নিরাপদ দূরত্বে থাকছেন। এছাড়া ফায়ার সার্ভিসের কিছু কর্মী যারা আমরা বলে আসছিলাম যে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের 16টা ইউনিটের সাথে বিমান বাহিনী এবং নৌবাহিনীর যেগুলো ইউনিট আছে তারা যুক্ত আছেন। তারা জীবন বাজি রেখে পানি ছিটিয়ে যাচ্ছে এবং আমরা আগেও দেখিয়েছি এবং যেটা দেখা যাচ্ছে তারা যে পরিমাণে পানি ছিটাচ্ছে সেটা আসলে এই আগুন নেবানো এই পানিতে সম্ভব না। এবং আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে, তারা বলছেন তারা 2টা তাদের যে লম্বা সিঁড়ি আছে সেটা ব্যবহার করে উপরে পানি দিয়েছিলেন, কিন্তু আসলে সে পানিতে কিছু হয়নি, বরং আরও আগুন বেশি লেগেছে। আমি এই প্রতিষ্ঠানের অ্যাডামস ক্যাপের একজন কর্মকর্তা, যিনি ফিন্যান্স ম্যানেজারের সাথে কথা বলেছিলাম টেলিফোনে, তার নাম রিফাত হাসান। তিনি জানিয়েছেন তাদের আরেকটা প্রতিষ্ঠান আছে আল হামিদ টেক্সটাইল নামে, ওই প্রতিষ্ঠানে তারা ওই সময় কর্মরত ছিলেন।
ওই সময়ই আসলে আগুনের ঘটনা ঘটে এবং এই প্রতিষ্ঠানে প্রায় এই ভবনে বিভিন্ন যে কারখানা আছে সেখানে 8 শতাধিক শ্রমিক কাজ করতেন, সবাই নিরাপদে নেমে গেছেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি জেনেছি যে আপনি যেমনটি বলছিলেন যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে, আশেপাশে যে ভবন বা কারখানা রয়েছে সেখানে আসলে আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা? না, ওই ভবনের পাশে আসলে আরেকটা বিল্ডিং আছে কাছাকাছি, কিন্তু ওইখানে কোনো ধরনের এখনো আগুন লাগেনি। কিন্তু নিচে যে ওই ভবনের নিচে একটা টিন শেডের যে একটা কারখানা আছে, লম্বা কারখানা, সেটাতে আসলে আগুন লেগেছে। যেটা বলছিলাম, উপর থেকে আগুনের জ্বলন্ত টুকরো পরে এই টিন শেডের উপর পড়ার পরে এখানে আগুন লেগেছে। এর ফলে আসলে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ওই টিন শেড থেকে আগুনটা নিচে লেগে যায়, নিচের তলাতে। এখন আমরা দেখছি 8 তলা থেকে 2, 3, 6, 5 সব ভবনে আগুন জ্বলছে এবং এত জোরে আগুন জ্বলছে যে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি যা গাড়ি আছে সব পিছনের দিকে চলে আসছে, নিরাপদ দূরত্ব চলে আসছে, আমাদেরকে সরিয়ে দিয়েছে। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা একজনের সাথে একটু আগে আমরা আলাপ করছিলাম, তিনি বলছেন যে কোনো সময় যেহেতু এখানে রাসায়নিক ধার্য পদার্থ আছে, টেক্সটাইলের কাজ চলতো, ফেব্রিক্সের কাজ আছে, এই কারণে যে কোনো সময় বিস্ফোরণের আশঙ্কা আছে। এবং আমরা শুনছি কিছুক্ষণ পর সেখানে আওয়াজ আসছে, কিছু একটা আওয়াজের পরে কিছু একটা বিস্ফোরণ হচ্ছে কিংবা কিছু একটা পড়ে যাচ্ছে, আমরা আওয়াজ পাচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে না কি। এবং আমি এতক্ষণ বলছিলাম, যার সাথে কথা বলছিলাম এই প্রতিষ্ঠানের যিনি কর্মকর্তা, তিনি জানিয়েছিলেন মূলত 7 তলা যেখানে আগুন লেগেছে তারা সেটা গুদাম হিসেবে ব্যবহার করতেন। সেখানে মেডিকেলের যে সামগ্রী, পোশাক সামগ্রী, যে গাউন, সেগুলি বানানো হতো এবং এই 7 তলায় ছিল বলে তিনি জানিয়েছেন। এবং অনেক কাপড়ের রোল ছিল। সব মিলিয়ে আসলে আগুন বাড়ার যে সমস্ত উপাদান সবগুলো একত্রিত হওয়ার কারণে আগুনের তীব্রতা বাড়ছে। এবং এই বিষয়টা আমাদেরকে ফায়ারের কর্মকর্তারা জানিয়েছেন। এবং ইসিপিজেডের কর্মকর্তা আব্দুস সুবহানের সাথে আলাপ হয়েছে, তিনিও বলেছেন এই প্রতিষ্ঠানে যারা, এই ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরি করতেন বেশিরভাগ সব শ্রমিকই বের হয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন। এবং আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিন্তু একজন ফায়ার ফাইটারের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছিল, তিনি এখন কি অবস্থায় আছেন? না, ফায়ারের কর্মকর্তারা আসলে চট্টগ্রামের 16টা ইউনিট এসেছে, সাথে বিমান বাহিনী, নৌবাহিনীর ইউনিটগুলো যুক্ত হয়েছে। আমরা শুরুতে দেখেছিলাম তারা তাদের নানা পদ্ধতিতে পানি দিয়েছে এবং পরবর্তীতে তাদের যে লম্বা সিঁড়ি আছে সেটা দিয়ে 8 তলায় 7 তলায় পানি দিয়েছে, আমরা দেখেছি। কিন্তু পরে আমরা তাদের পানি শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি পার্শ্ববর্তী যে সমস্ত ভবন আছে সেখানে তাদের যে রিজার্ভ পানি ছিল মজুত করা, সেখান থেকে তারা পাইপের মাধ্যমে পানি নিয়ে যেতে আমরা দেখেছি। এবং অন্তত 2টা কারখানা থেকে পার্শ্ববর্তী 2টা কারখানা থেকে পাইপের মাধ্যমে তারা পানি সরবরাহ করেছে। এবং আমাদের ফায়ারের কর্মকর্তা জানিয়েছেন কিছুটা পানি সংকটে তারা পড়েছেন। এবং যেহেতু তাদের যে সরঞ্জামের, যে আমরা সবসময় বলে আসি বড় আগুনের সময় অগ্নি নির্বাপনে যে সংকটে পড়তে হয়, পর্যাপ্ত তাদের যে ইকুইপমেন্ট সরঞ্জাম থাকে না, সেই বিড়ম্বনায় এবারও পড়তে হয়েছে। এবং আমরা নিজের চোখে সেটা দেখেছি যে তারা আসলে যেটা লম্বা সিঁড়ি দিয়ে যেভাবে পানি দিয়েছে সেটা আসলে এই সাগর সম আগুনে কিছুই না। মানে আমরা দেখেছি আগুন দিচ্ছে, পানি দিচ্ছে, আরও আগুন বেড়েছে। এবং সর্বশেষ এই ফায়ারের কর্মীরা এক ধরনের আসলে আশা ছেড়ে দিয়েছেন এবং সবাইকে দূরে সরিয়ে দিয়েছেন। এবং এই সব সময় আমরা দেখেছি কয়েকজনকে অসুস্থ হতে দেখেছি ফায়ারের কর্মী, তারা আগুনের তাপের কারণে আসলে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের মাথায় পানি দিয়ে পরে তাদের একপাশে নিয়ে যাওয়া হয়। এবং আমরা দেখছি আসলে আমরা এত দূরে আছি, আমরাও আসলে আগুনের তাপ আমাদের গায়েও লাগছে এবং ধোঁয়া সব জায়গায় আচ্ছন্ন। মোটামুটি আসলে বলা চলে যে এই আগুনটা এক ধরনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা খোলা চোখে যেটা দেখছি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে ফায়ারের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তারা সর্বশেষ তাদের যে দায়িত্ব পানি দেওয়ার সেটা তারা পালন করে যাবেন এবং সেটা করছেন।
তারা পানি শেষ হলে তারা বলছেন তাদের যে পানির যে রিজার্ভারগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসবেন বলে তারা জানিয়েছেন। চট্টগ্রাম ইপিজেডের অগ্নিকাণ্ডের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। রাজধানীর মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিকের গুদাম থেকে ক্ষতিকর উপাদান এখনো পানি দিয়ে সরানো হচ্ছে। তেজস্ক্রিয়তার কারণে সম্পূর্ণ কেমিক্যাল অপসারণে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলতে পারেনি ফায়ার সার্ভিস। মানবদেহের জন্য ক্ষতিকর গ্যাস বাতাসে ছড়িয়ে পড়েছে এমন আশঙ্কায় আশপাশের বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিলেও সতর্কতা নেই দোকানদার ও এলাকাবাসীর। মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার বিকট শব্দে বিস্ফোরিত হয় আলম ট্রেডার্সের রাসায়নিক দ্রব্যের গুদাম। একের পর এক বিস্ফোরণে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনসহ চারিদিকে। 2 দিন পরও ওই গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তেজস্ক্রিয়তা বিবেচনায় এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেয় ফায়ার সার্ভিস। এই মুহূর্তে এলাকাটা খুবই বিপজ্জনক। আপনারা নিজেরা বুঝতে পারতেছেন, যারা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তাদের নিজেরাই ক্ষতি হয়ে যাচ্ছে। এলাকায় যাতে আপনাদের মাধ্যমে এলাকার জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে আপনারা নিরাপদ স্থানে থাকুন, দূরত্ব নিয়ে থাকুন, যাতে এই এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশটা দূষিত হয়ে গেছে গিয়া এটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর হবে। ঘটনাস্থলের আধা কিলোমিটারের মধ্যে সবাইকে মাস্ক পরাসহ সতর্ক থাকতে বলা হলেও সচেতনতা নেই এলাকাবাসীর। মাঝে মাঝে কাশিও আসতেছে, আবার দেখা যাচ্ছে চোখ জ্বলে নেই, আমার এখনো নাকের ভিতরে একটু জ্বলছে। পরে মাস্কটা দিয়েছি তা আবার ঠিক হয়েছে। ওখানে তো যাওয়া যাচ্ছে না অনেক কেমিক্যালের গ্যাসের কারণে, এখানে থাকারও কষ্ট হইতেছে আমাদের। 3 দিন ধরে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। ফায়ার সার্ভিস বলছে আধুনিক সরঞ্জাম থাকলেও রাসায়নিকের ভয়াবহতা বিবেচনায় বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করতে হচ্ছে ধীরগতিতে। ব্লিচিং পাউডার, সোডা, সালফার এবং বিভিন্ন ধরনের অ্যাসিডের সংমিশ্রণে যে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে তা মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। ফ্ল্যাট আকারে পানি দিতে হবে, অর্থাৎ যার জন্য যেটা প্রযোজ্য দিতে হবে। আমরা বিশেষজ্ঞের মতামত নিচ্ছি, বুয়েটের স্যাররা আসছিলেন, বিশেষজ্ঞ স্যাররা আসছিলেন, তাদের মতামত নিচ্ছি। মতামত নিয়ে আমরা কার্যক্রম চলমান আছি। আমরা যেভাবে আগেই বলছি একটা কথা, যে কেমিক্যালে আগুন নির্বাপন করতে হলে দ্রুত কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, ধীর স্থির দেখে শুনে কাজ করতে হবে। মঙ্গলবার আগুনে নিহত হন 16 গার্মেন্টস কর্মী। আর রাসায়নিকের গুদামে কোনো মরদেহ আছে কিনা তা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে একটি মামলা করেছে দুদক। দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে সাবের হোসেন চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট 12,45,48,169 টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন। এছাড়াও 1989 থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি তার নামে খোলা মোট 21টি ব্যাংক হিসাবের মাধ্যমে 60 কোটি 19 লাখ টাকা জমা এবং 64 কোটি 41,91,011 টাকা উত্তোলন করেছেন। এই 124 কোটি 61,54,252 টাকার লেনদেনকে দুদক সন্দেহজনক এবং অস্বাভাবিক হিসেবে চিহ্নিত করেছে। সাবের হোসেন চৌধুরীর স্থায়ী ঠিকানা হিসেবে পরিবাগ, শাহবাগ, ঢাকা এবং বর্তমানে খিলগাঁও ব্লক সি এলাকার একটি বাসার নাম উল্লেখ করা হয়েছে। সাবের হোসেন চৌধুরী সাবেক সংসদ সদস্য, ঢাকা 9 ও সাবেক মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক জ্ঞাত আয় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 12 কোটি 25 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 21টি ব্যাংক হিসাবে 124 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি যোগ দেবে না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের সব বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট না করেই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা সরকারের একটি ছলচাতুরি। সনদ নিয়ে শুধু একটি অনুষ্ঠানের প্রয়োজন নেই, এটির আইনি ভিত্তি জরুরি। অর্ডার নিশ্চিত না হয়ে স্বাক্ষর করলে সমস্যা বাড়বে। ঐকমত্য কমিশনের দায়িত্ব নিয়ে সনদের সমস্যাগুলো সমাধান করতে হবে। কমিশনের মেয়াদ শেষ হয়ে গেলে আলোচনার কোনো প্ল্যাটফর্ম থাকবে না।
পরে নাহিদ ইসলাম বলেন, সরকার পরিবর্তনের জন্য নয়, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য আন্দোলন করেছে মানুষ। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যে অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গড় পাশের হার 58.83%। এবারের পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন 69,097 জন শিক্ষার্থী। বিগত 20 বছরের তুলনায় এবার পাশের হার সবচেয়ে কম। তবে ইংরেজি বিষয়ে ফেলের হার অনেক বেশি। এছাড়া অন্যান্য বছরের মতো অতিরিক্ত নম্বর না দিয়ে প্রকৃত মেধার ভিত্তি ফলাফল তৈরি করায় এমন বিপর্যয় হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান। সারা দেশে এখন চলছে আনন্দ আর হতাশার মিশ্র প্রতিক্রিয়া। এইচএসসিতে এবার পাশের হার 58.83%, যা বিগত 20 বছরের তুলনায় সবচেয়ে কম। 5 শিক্ষাবর্ষ পর পূর্ণ সিলেবাসে পরীক্ষা এর পেছনে বড় কারণ। একই সঙ্গে আগের চেয়ে অর্ধেকে নেমেছে জিপিএ 5-এর সংখ্যা। শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এবার হয়েছে প্রকৃত মেধার মূল্যায়ন। তবুও ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে আগামী সপ্তাহে সভা হবে। বোর্ডের ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ এরকম যে শহরগুলো যত সমৃদ্ধ শহর, মফস্বল দিকে গেলে ততই রেজাল্ট অবনতি হতে থাকে। স্কুলগুলো যে রেজাল্ট ভালো করেছে, খারাপ স্কুল যেগুলো থেকে পাশ একেবারেই করেনি তাদের থেকেও প্রতিনিধি নিয়ে আসবো। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা রয়েছেন, শিক্ষক থাকবে, অভিভাবক কিছু আমরা নিয়ে আসবো। এবার ফলাফলে শীর্ষে ঢাকা বোর্ড, সবচেয়ে এগিয়ে রেসিডেন্সিয়াল মডেল কলেজ। 1016 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 851 জন। এটা ভালো একটা রেজাল্ট করছে, সারা বাংলাদেশ 1 নম্বর, ঢাকা 1 নম্বর, অনেক ভালো লাগতেছে আর কি। আমি আমার কলেজের প্রতি অনেক কৃতজ্ঞ। অধ্যক্ষের মতে প্রশংসনীয় এই সাফল্যের মূলে রয়েছে অভিজ্ঞ বোর্ড অব গভর্নর্স ও তাদের যথাযথ দিক নির্দেশনা। স্টুডেন্ট, প্যারেন্টস, টিচার্স এবং আমি নন টিচিং স্টাফ যাদের বলি, সবাইকে নিয়ে আমি চেয়েছিলাম, প্রথম থেকে চেষ্টা করেছি একটা কমন প্ল্যাটফর্মে সবাইকে আনার জন্য। এছাড়াও ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সাফল্যও ঈর্ষণীয়। 2514 শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 986 জন। সাফল্যের পেছনে নানা সংগ্রামের কথা জানালেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেক ভালো লাগছে, অবশ্যই বাবা মার পরিকল্পনা অনেক বেশি। চলে এই বছর রেজাল্ট অনেক আপ ডাউন হয়েছে যে আগে সব সময় থেকে। তো সবচেয়ে বেশি অবদান হচ্ছে আব্বু আম্মুর। বেশিরভাগ সময় রাত জেগে পড়ছে, সকালে উঠে গিয়ে পরীক্ষা দিছে। এবার 9টি শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে 87,814 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। সারা দেশে পাশের হার কম হলেও এবার হয়েছে প্রকৃত মেধার মূল্যায়ন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। যারা এবার জিপিএ 5 পেয়েছে তাদের পাশাপাশি যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্যও শুভকামনা। কারণ সাফল্যের পথ থেমে থাকে না কোনো পরীক্ষাতেই। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাকসুতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি। সবশেষ পরিস্থিতি জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়ে কিন্তু 3 ঘন্টা পার হয়ে গেছে, এখন চলছে প্রস্তুতি। এতটা সময় কেন লেগেছে এবং এবারের নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা প্রার্থীদের কাছ থেকে বা ভোটারদের কাছ থেকে? ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়েছে, কারণ যে পদভিত্তিক ভোটগুলো রয়েছে সেই ব্যালট পেপারগুলো আলাদা করা হচ্ছে। এখন ব্যালট পেপার আলাদা করার কাজ চলছে, আমি একটু সেই চিত্র দেখাচ্ছি। আর এই ব্যালট বাক্সগুলো আনতে সময় লেগেছে, কারণ 17টি কেন্দ্র থেকে এই ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের যে প্রধান অডিটোরিয়াম রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং এখানেই ভোট গণনা হবে। ভোট গণনার পরে একই সাথে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশ করা হবে। আমার সাথে কথা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে তাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী 70 ভাগের মতো ভোট কাস্টিং হয়েছে। এখন পর্যন্ত পুরোপুরি নির্ভুল তথ্য আসেনি, হয়তোবা এটি আরও বাড়তে পারে এই ভোটের কাস্টিং। এটি ভোট গণনার পরেই বোঝা যাবে যে কত % ভোট কাস্টিং হয়েছে।
আর সেই সঙ্গে আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে ভোট সুষ্ঠু করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল তার সব কিছুই নেওয়া হয়েছে এবং ভোট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এবং ফলাফলও একদম সুষ্ঠুভাবেই সম্পন্ন করে দেয়া হবে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে জানিয়েছেন। শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরাও ভোট দিতে পেরে খুবই সন্তুষ্ট। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে শিক্ষার্থীরা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়েছিল ভোট দেওয়ার জন্য। যারা অনাবাসিক শিক্ষার্থী তারা একদম খুব সকালে এসেই তারা ভোট দিয়েছে। দুপুর 2টা পর্যন্ত ভোটারদের প্রচণ্ড চাপ ছিল কেন্দ্রগুলোতে। 2টার পরে ধীরে ধীরে এই চাপ কমে যায় এবং 4টার মধ্যেই ভোট গ্রহণ শেষ হয়ে যায়। প্রতিটি কেন্দ্র থেকে এই যে ব্যালট বাক্স সেগুলো পুলিশ কর্ডন করে নিয়ে আসে। সর্বোচ্চ নিরাপত্তা এই ভোটকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলো রয়েছে প্রত্যেকটি গেটে পুলিশ রয়েছে। পুলিশ ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও নিয়োজিত রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে। আর এই যেখানে ভোট গণনা চলছে সেই ভোট গণনার যে অডিটোরিয়াম সেটির সামনে সোয়াটের সদস্যরা দায়িত্বরত রয়েছে পুলিশের পাশাপাশি। আর শিক্ষার্থীরা যেটি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যায় জর্জরিত, এখানে আবাসিক সংকট রয়েছে, গ্রন্থাগার সংকট রয়েছে। যারা আজকে নির্বাচিত হবেন তারা তাদের এই সমস্যাগুলোর সমাধানে কাজ করবেন বলে তারা প্রত্যাশা করছেন। সেই সঙ্গে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়মিতভাবে করার দাবিও শিক্ষার্থীরা জানাচ্ছেন। যারা নির্বাচিত হবেন তারা এই ছাত্র সংসদ নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করবেন বলে এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যদি নিয়মিতভাবে হয়, রাকসু যদি সচল থাকে, তাহলে কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বৈরাচারী আচরণ করতে পারবেন না বলে শিক্ষার্থীরা বলছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন না, তাই রাকসু নির্বাচন নিয়মিতভাবে হোক, এটিও শিক্ষার্থীদের অন্যতম একটি চাওয়া। সব মিলিয়ে বলা চলে যে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা পাল্টাপাল্টি কিছু অভিযোগ করছিলেন ছোটখাটো কিছু বিষয় নিয়ে, যেমন ছাত্র দলের প্রার্থী অভিযোগ করেছেন যে একপক্ষের উপর আসলে কিছুটা অভিযোগ ছিল এবং এখন আসলে শুধুমাত্র অপেক্ষা হচ্ছে আপনার ফলাফলের জন্য। আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন নূরে আলম। যমুনা অভিমুখে লং মার্চ স্থগিত করে শুক্রবার দুপুর থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায় না হলে রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে 25 অক্টোবর পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহস্পতিবার সকাল থেকে জড়ো হন হাজার হাজার শিক্ষক। দিতে থাকেন নানা স্লোগান। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যখন শহীদ মিনারে অবস্থান নেন, তখন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা সংবাদ সম্মেলন করেন প্রেস ক্লাবে। দাবি আদায়ে 25 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। দাবি না মানলে 28 অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এবং সরকারের সাথে আমাদের চাপ সৃষ্টি থাকবে 25-এর মধ্যে আমাদের দাবি পূরণ করা, এবং আমরা কি করতে চাচ্ছি সেটার পূর্বাভাস আপনাদেরকে আমরা দিয়ে দিব। এবং আমরা 28 তারিখ থেকে তখন সেই কঠোর কর্মসূচিগুলিতে যাব। 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা সহ বিভিন্ন দাবিতে অনড় শিক্ষকরা। 1 নম্বরে আমাদের বাড়ি ভাড়া হবে 20% এবং আমাদের উৎসব ভাষা হবে 75% এবং আমাদের চিকিৎসা ভাতা হবে 1500 টাকা। শিক্ষক সমাজ জেগে উঠছে, পুলিশ দিয়ে নির্যাতন করে শিক্ষক সমাজকে দাবিয়ে রাখা যাবে না। দুপুরে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে 5% বাড়ি ভাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন নেতারা। আলোচনা ভেস্তে গেলে ঘোষণা দেন যমুনা অভিমুখে লং মার্চের। পরে লং মার্চ স্থগিত করে রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরেও যদি সরকারের বুঝোদায় না হয়, আমরা আমরণ অনশনে যাব। এরপরেও যদি আমাদের প্রতি সরকারের কোনো দয়া না হয়, আমরণ অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানেই মৃত্যুবরণ করব। এমপিওভুক্ত শিক্ষকদের সাথে একাত্মতা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।